ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত দেশের রপ্তানি খাতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। পোশাক ছাড়াও অন্য সম্ভাবনাময় রপ্তানি খাতগুলো এই ধাক্কা কিভাবে সামলে উঠবে এ নিয়ে আজ আমাদের আলোচনার বিষয়। যুক্তরাষ্ট্রের শুল্ক ঝড়, হুমকির মুখে পড়বে রপ্তানি। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান এবং আছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের চালিখাতার আয়োজনে। জি, আপনারা হয়তো শুনছিলেন যে আমি বলছিলাম 37% যে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র যেটি নিয়েছে সেটি নিয়ে দেশব্যাপী কিন্তু নানান আলোচনা সমালোচনা ঝড় বইছে। তা শুধু না, বিশ্বব্যাপী এটা নিয়ে নানান আলোচনা হচ্ছে। সবার আগে যে বিষয়টি আসছে তৈরি পোশাক খাত। তৈরি পোশাক খাতে নানান রকমের সম্ভাবনা রয়েছে, প্রধান রপ্তানি খাত, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। আসলে সেই খাতগুলোর কি হবে, কিভাবে ব্যবসায়ীরা সামাল দিবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো। শুরুতে আমি আব্দুর রাজ্জাক আপনার কাছে যেতে চাই। এই বিষয়টিকে আসলে পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এবং যে বিষয়টি বলছিলেন যে রপ্তানি খাতের বাইরেও কোন কোন খাতের দ্বারা প্রভাবিত হতে পারে বা নেতিবাচক প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে খামখেয়ালিপূর্ণ যে শুল্ক বসানো পৃথিবীর বিভিন্ন দেশগুলোর উপরে, যেটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ, আমি মনে করি এটাকে আসলে বলা উচিত খামখেয়ালিপূর্ণ হুইমজিক্যাল একটা ট্যারিফিকেশন। এটা আমরা কোনো সময় এভাবে দেখি নাই। যেভাবে এটাকে বসানো হয়েছে এটা অত্যন্ত আনফেয়ার বিভিন্ন কারণে। প্রথমে হচ্ছে যে ট্যারিফ লাইন অনুযায়ী ট্যারিফগুলো ভ্যারি করে। হয়তো তৈরি পোশাকে একরকমের ট্যারিফ থাকতে পারে, মোটর গাড়ির উপরে আরেক ধরনের শুল্ক থাকে, সেগুলোকে ভায়োলেট করে একটা ফ্ল্যাট ট্যারিফ বসানো হয়েছে। এটা আনপ্রেসিডেন্টেড, এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে ট্রেড ডেফিসিটের উপরে বেস করে ট্যারিফ বসানো হয়েছে, এবং সেই সূত্রটাও যেটা ব্যবহার করা হয়েছে এটাও অত্যন্ত, আমি বলবো যে আনপ্রেসিডেন্টেড, এবং আমরা এটার প্রয়োগ কোনোভাবে সেখানে দেখি নাই। খেয়াল করুন ব্যাপারটা এরকম, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড ডেফিসিট হচ্ছে কত, $6 বিলিয়ন মতো, তাই না? এবং আমাদের উপর এটার জন্য 37% শুল্ক আরোপ করা হচ্ছে। আপনি যদি ভিয়েতনামের কথা চিন্তা করেন, ভিয়েতনামের সঙ্গে তার ট্রেড ডেফিসিট আছে $123 বিলিয়ন, এবং তাকে 40-44% যে ট্যারিফ বসানো হচ্ছে, এটা কি যথেষ্ট? ইন্ডিয়ার সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আছে, সেটাও প্রায় $40-50 বিলিয়ন মতো। আবার একইভাবে ছোট্ট দেশ মনে করেন লেসোথো, তারা মাত্র $227 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, $227। এবং এটার জন্য তাদের উপরে শুল্ক বসিয়েছে 50%। কাজে এইটা একটা খামখেয়ালিপূর্ণ কাজ, এবং এটা অনেক কনসিকুয়েন্স কিন্তু আছে, শুধুমাত্র যে বাংলাদেশের জন্য সেটা না, গ্লোবাল ইকোনমির জন্য। কিন্তু আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্প উনি কিভাবে তার নীতিগুলোকে ব্যবহার করেন সেটা আমরা জানি। গ্লোবাল নর্মস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এখন দূরে সরে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে WTO-তে যে প্রভিশন ছিল সেখান থেকে সম্পূর্ণভাবে দূরে সরে গিয়ে এই ডিসক্রিমিনেটরি ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। সংক্ষেপে যদি একটু ইমপ্লিকেশনসগুলো যদি বলতে পারি, প্রথমে হচ্ছে ট্যারিফ বসানো মানে শুল্ক যে দেশ বসায় সে দেশে জিনিসপত্রের দাম বাড়ে, এবং সেটা প্রেসিডেন্ট ট্রাম্পের যে শুল্ক বসানোর যে ফর্মুলা উনি ব্যবহার করেছেন সেটার মধ্যেও স্বীকার করে নেওয়া হয়েছে যে ট্যারিফ বসালে তার দেশের জিনিসপত্রের দাম বাড়বে। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের জিনিসপত্রের দাম বাড়ে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জিনিসপত্রের চাহিদা কমে যাবে, বিশেষ করে যে পণ্যগুলো তারা আমদানি করছে সেগুলোর চাহিদা কমবে। এবং চাহিদা যদি কমে এবং যদি আমদানি কমে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে, তাহলে সেই দ্রব্যগুলো পৃথিবীর যেসব দেশগুলো রপ্তানি করে তারা সবাই কিন্তু ভুগবে, এবং সেটাই হতে যাচ্ছে আর কি। এবং আপনি তারপরে যদি খেয়াল করুন, যে দেশগুলো গার্মেন্ট রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্ডিয়া এবং ক্যাম্বোডিয়া, এরা তো প্রধান। এই বিষয়টি নিয়ে আমরা আসবো। আসলে এখানে চাহিদার একটি বড় বিষয় কিন্তু নির্ভর করছে, আমরা জানি। কিন্তু আমি একটু আসবো জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই যে পোশাক খাতের রপ্তানির জন্য কি ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে? ধন্যবাদ। দেখুন, আমাদের দেশের বৈদেশিক মুদ্রা যে আমরা যে আয় করি, এটা কিন্তু অন্যতম প্রধান এবং প্রধানতম সোর্স হলো আমাদের পোশাক শিল্প। সেই পোশাক শিল্পের যখন প্রতিযোগিতামূলক সুবিধা হারিয়ে ফেলে, এটা অবধারিতভাবে
এটা দুই দিকেই অসুবিধা হবে। আমাদের যারা পোশাক উৎপাদনের সাথে যারা জড়িত তাদের লভ্যাংশ নিয়ে এখানে টানা হেঁচড়া হবে, তাদেরকে ছাড় দিতে হবে, এটা হলো এক। দ্বিতীয়ত, আমাদের এই পোশাক শিল্পের উৎপাদিত যে পণ্য আমেরিকার বাজারে যে ক্লাসের পিপলরা এটা কনজিউমার ব্যবহার করে, আমরা কিন্তু মোটামুটিভাবে নিম্ন আয়ের মানুষের ক্রেতা শ্রেণীকেই টার্গেট করেই কিন্তু আমাদের আমেরিকার বাজারে আমাদের পণ্য যায়, এবং তাদেরও যখন দেখা যাবে যে এটা মূল্য বৃদ্ধি পেয়েছে তখন এটা কিন্তু তাদেরও কনজাম্পশন কমে যাবে। ফলে আমাদের এই খাতে আমরা অবধারিতভাবে আমাদের ক্ষতি হবে। তবে ভালো দিক হলো আমাদের সরকার কিন্তু এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ব্যক্তি, এমনকি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, এটাকে তিনি নিজে এটা ডিল করবেন এই মর্মে তিনি ইতিমধ্যে কথা বলেছেন এবং আলোচনা চলছে। ফলে সরকার এটাকে গুরুত্ব দিয়েছে। আরেকটি দিক হলো, আমরা 90-এর দশকে যখন আমরা পোশাক রপ্তানি শুরু করলাম, এর আগে আমরা কি রপ্তানি করতাম, সেই পণ্যগুলো হারিয়ে গেল কেন? এখানে আমাদের যারা সংশ্লিষ্ট সরকারের যে সমস্ত সিভিল ব্যুরোক্রেটস যারা, তাদের দায়িত্বের মধ্যে ছিল আমাদের অগ্রাধিকার খাতগুলোকে চিহ্নিত করে মার্কেট ডাইভার্সিফিকেশন এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে নিয়ে যাওয়া। সেটা এখন শুরু হবে, যেহেতু একটা বড় ধাক্কা লাগবে এবং এখান থেকেই আমাদেরকে ডাইভার্সিফিকেশনের পথগুলো আমরা বের করব। এখন ধরুন, ডোনাল্ড ট্রাম্প হলো একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে যেটা সারা পৃথিবীতে এটা অর্থনীতিতে প্রভাবিত করবে। তিনি তার নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে ওথ নেবার পরে প্রথম বক্তব্যেই তিনি বলেছেন তিনি আমেরিকাকে একটি উৎপাদনমুখী রাষ্ট্রে পরিণত করবেন। অর্থাৎ তারা যে পৃথিবীর বিভিন্ন দেশে যে তাদের যে প্রোডাক্ট সোর্সিং করে তারা নিয়ে আসতো, সেটা না করে তারা এখন নিজস্ব রপ্তানি বৃদ্ধি করবে এবং নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদনের দিকে যাবে। সেটারই একটি স্ট্র্যাটেজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কৌশল হিসেবে তিনি এটা দিয়েছেন। তা আমরা যেহেতু ব্যবসায়ী কমিউনিটি যারা এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তারা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে ভয় পাবার কোনো কারণ নেই। তা আমিও মনে করি আমরা আসলে আমাদের দেশে তো শিল্প খাতকে আমরা তো দাঁড় করাতে পারি নাই। আমরা যে ইকোনমিক ট্রান্সফরমেশনের যে ধাপ, যেটা কৃষি, শিল্প, সেবা খাত, আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হই নাই। আমরা কৃষি মন্ত্রণালয়ে 33,000 কোটি টাকা আমরা ভর্তুকি দেই আমরা উন্নত দেশের। জনাব মোস্তাফিজুর রহমান, এখানে আপনি বলছেন যে ট্রাম্প বলছে যে তারা রপ্তানি বাড়াবে এবং তাদের উৎপাদন বাড়াবে, কিন্তু আমরা যতটুকু জানি যে এই সিদ্ধান্তের পরবর্তী সময়ে কিন্তু যুক্তরাষ্ট্রে এর প্রতিবাদে বিভিন্ন সময় বিক্ষোভ হয়েছে, এর সমালোচনা কিন্তু তারা করেছেন। তাই তারাও কি ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিচ্ছেন? তাও কিন্তু না। সেটা ধরুন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের কতটুকু মানলো না মানলো, সেটা তাদের অর্থনীতিতে যদি এটা গতি প্রবাহ বৃদ্ধি করে প্রবৃদ্ধি হয়, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত। তারা যদি আমাদের দেশ থেকে যে সমস্ত পণ্য আমরা রপ্তানি করছি, আবার তাদের আমদানির মাঝে যেটা গ্যাপ আছে, এটাকে ঘিরে তারা একটি কৌশল নিয়েছে। আবার পাশাপাশি এটাও বলেছে মুক্ত আলোচনার সুযোগ আছে। তা আমার মনে হয় সরকারের পক্ষ থেকে যখনই উদ্যোগ নেওয়া হবে, এটা একটা ইকুইলিব্রিয়ামে আসবে, যেটা নতুন সাম্যতায় এসে আমরা নতুন ধরনের আমাদেরও কৌশল তৈরি করতে হবে। আমরা শুধু এক পায়ের ওপর দাঁড়িয়ে আছি পোশাক শিল্প, আমাদের অন্য অন্য ইন্ডাস্ট্রিতে আমরা কোনো ফোকাসই করি নাই। এখন আমাদের ধরে ধরে আবার যখন এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাবে, আমাদের সক্ষমতাই তৈরি হয় নাই। এলডিসি গ্রাজুয়েশন তো এটা কোনো অপশন না, এটা আমাদেরকে হতেই হবে। আমরা সময়ের মধ্য দিয়ে আসছি, এক সময় এটা আপনার WTO সুবিধা নিয়েছেন, এখন যদি বলেন না আমরা এখন হব না, এটা হয়ে যাবে। আমাদের দ্রুত সময়ে এর সাথে সংশ্লিষ্ট যেগুলো ইন্ডাস্ট্রি আমাদের লোকাল প্রোটেকশন করার আছে, লোকাল ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি দিয়ে যেখানে আপনার লো কস্ট ফান্ড আনার সুযোগ আছে, এগুলো আমরা করি নাই, হেলায় অবহেলার সময় পার করে দিয়েছে। আর কাল বিলম্ব না করে এই সরকারের সময় যেহেতু তাদের আগ্রহ আছে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি এবং আমাদের ডাইভার্সিফিকেশন, ইন্টারন্যাশনাল মার্কেটে মার্কেট ডাইভার্সিফিকেশন এবং পণ্যের বৈচিত্র্য তৈরি করা। এখানে একটি বিষয় আছে, আপনি বলছেন যে অগ্রাধিকার পায়নি যে সমস্ত খাত, একমাত্র পোশাক খাতকেই লাভজনক খাত হিসেবে বিবেচনা করা হয়েছে, সেখানেই বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া হয়েছে এবং একই সাথে এই খাতকে রপ্তানিমুখী খাত হিসেবে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। আমার প্রশ্ন ছিল অন্যান্য যে খাতগুলো রয়েছে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আপনি কি তাহলে এটা বলতে চাচ্ছেন যে এই সিদ্ধান্তের আলোকে অন্যান্য খাতগুলোকে এবার অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে সরকারের?
না, অবশ্যই এটা আমরা অনেক দেরি করে ফেলেছি। আমরা কেন শুধু পোশাক শিল্পের পিছনে আমরা যাব, অথচ আর একটা ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি মানে কাঁচামাল এবং হলো মেশিনারিজ এবং দক্ষ জনশক্তি। তা আপনি কাঁচামাল পুরোটাই, আপনি বাংলাদেশ হলো পৃথিবীর মধ্যে সব। জি, জনাব মোস্তাফিজুর রহমান, আমরা আমরা এই আলোচনায় আবার আসবো এবং সেই একই বিষয় নিয়ে আমরা কথা বলবো জনাব আব্দুর রাজ্জাকের সাথে, কিন্তু তার আগে আমাদের একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়। আজকের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রে শুল্ক ঝড় হুমকির মুখে রপ্তানি। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। এ পর্যায়ে আমি একটু জনাব আব্দুর রাজ্জাক আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন যে মোস্তাফিজুর রহমান বেশ কিছু বিষয় নিয়ে বলছিলেন, একই সাথে ডাইভার্সিফিকেশনের বিষয়টিকেও কিন্তু তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে শুল্ক আরোপের জন্য ব্যবসায়ীরা কিভাবে এই ধাক্কা প্রতিহত করবেন, আপনার কি মনে হয়, আপনার কি পরামর্শ? জি দেখুন, এই যে ধাক্কাটা আসলো, এটা সে শুধু গার্মেন্টস খাতের জন্য যে প্রযোজ্য তা না, একই রকমের শুল্ক কিন্তু এখন অন্য খাতগুলোর উপরে পড়ছে। তো আরেকটা জিনিস হচ্ছে যে শুধু শুল্কর প্রভাব তো না, শুল্কর প্রভাবের ফলে আরেকটা ব্যাপার হবে যে মার্কেটটা ছোট হয়ে যাবে, ডিমান্ড কমে যাবে, সেটা একটা বড় ধাক্কা। এটার বাইরে আবার অন্য একটা সমস্যা আছে, এটা একটা চিন্তার মধ্যে নিতে হবে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক বসানো হয়েছে, এখানে যে সব দেশগুলো বেশি মাত্রায় রপ্তানি করে, যেমন যেমন চায়না, যেমন ভিয়েতনাম, তারা কিন্তু তাদের অল্টারনেটিভ মার্কেটগুলোতে কিন্তু এখন সাপ্লাইটা বাড়িয়ে দেবে, যেহেতু তাদের এক্সেস ক্যাপাসিটি আছে। কাজে আমরা দেখবো যে ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু অতিরিক্ত সরবরাহ শুরু হবে এই সব দেশগুলো থেকে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা ছোট হয়ে গেছে। ফলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্য সব বড় বাজারগুলোতে আমরা দেখব যে পণ্যের কিন্তু আবার দাম কমতে পারে, সেখান থেকে আমাদের রপ্তানিকারকরা অসুবিধার মধ্যে পড়বে। তো সুতরাং এটা একটা সামগ্রিকভাবে পুরো পরিস্থিতিটাকে জটিল করে তুলেছে। এই ক্ষেত্রে এখন খানিকটা যদি আমাদের এই কষাঘাতকে লাঘব করতে হয়, তাহলে আমাদের কম্পিটিটিভনেসের উপরে জোর দিতে হবে। কিন্তু এখানে শুধু আমরা না, সারা বিশ্বের সবাই কিন্তু একইভাবে এই হুমকির মধ্যে পড়েছে। বাংলাদেশে দেখুন, বাংলাদেশে আমরা যে রপ্তানি করি সেটা তো আমাদের অলমোস্ট সবকিছু আমাদের লোকাল এন্টারপ্রেনার, ওনারাই কিন্তু বেশি রপ্তানি করছেন। কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে, যেমন ভিয়েতনাম কথা, চায়নার কথা, ওখানে কিন্তু অনেক বেশি এফডিআই ওরিয়েন্টেড ফার্মস, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এনে তারা রপ্তানি করে। আমাদের রপ্তানিকারকরা তারা সিঙ্গেল ডিজিট প্রফিট করেন, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, হয়তো খুব বেশি হলে 10-12 ভাগ প্রফিট করতে পারেন। কিন্তু যেসব ফার্ম এফডিআই আছে ভিয়েতনামে স্পেশালি, তারা কিন্তু এরকম সিঙ্গেল ডিজিট প্রফিট করলে তারা কিন্তু ব্যবসা টিকে থাকতে পারবে না। হ্যাঁ, তাদের জন্য ওখানে বড় মাত্রায় একটা কনসার্ন আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এরকম একটা ঝড়ের কবলে পড়লে আমাদেরকে অবশ্যই প্রতিযোগিতার সক্ষমতার কথা চিন্তা করতে হবে। তা আমাদের বাংলাদেশে আমাদের দেখুন, কস্ট অফ ডুইং বিজনেস আমরা সবসময় বলে অনেক বেশি, তাই না? এখানে দুর্নীতি থেকে আরম্ভ করে ব্যবসার বাধা, ট্রেড ফ্যাসিলিটেশন, সব প্রবলেমগুলো আছে। এগুলো যদি আমরা খানিকটা লাঘব করতে পারি, এটাও কিন্তু আমাদের রপ্তানিকারকদেরকে একটা কুইক একটা সুবিধা দিতে পারে। যদি ব্যবসায় খরচ আমরা এই মুহূর্তে কমাতে পারি, সেটা আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় একটা পাওনা হবে। আর রপ্তানির যে বৈচিত্র্যকরণ, এটা তো আমরা গত 30 বছর ধরে আমরা অ্যাচিভ করতে পারি নাই। কাজে এটা ট্রাম্পের পলিসি দিল যে আমরা এখানে রাতারাতি ভালো করতে পারবো, সেটা কিন্তু না। এখন আমাদেরকে এই শকটা অ্যাবজর্ব করতে হবে। এটা করার জন্য যা লাগে, মার্কিন যুক্তরাষ্ট্রে দেন দরবার করা, একটু খেয়াল করা যে অন্য দেশগুলো কি করার চেষ্টা করছে, করে আমরা যদি এটাকে মোকাবেলা করতে পারি, তাহলে হয়তো আমরা এই ঝড়টা সামলাতে পারবো আর কি। এবং আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেশি দিন এরকম খামখেয়ালিপূর্ণ ট্যারিফ পলিসি তারা মেনটেন করতে পারবে না। তারা নিজেদের ট্যারিফের আগুনে, নিজেদের মূল্যস্ফীতির আগুনে তারা পুড়তে থাকবে, এবং তাদেরকে এই পলিসিতে কিন্তু বের হয়ে আসতে হবে। এই কাজ তারা এর আগেও করেছিল, 1930 সালে তখন করেছিল, এবং তার ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ। পরে 1934 সালে তারা এই পলিসি উঠিয়ে নেয়। অর্থাৎ মাত্র 4 বছর পরে তাদের সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হয়। জি, জনাব মোস্তাফিজুর রহমান, আপনি শুনছিলেন যে জনাব রাজ্জাক বলছিলেন যে বাংলাদেশে যে প্রতিযোগিতার বাজার, সেখান থেকে তারা অর্থাৎ আমরা অনেকখানি পিছিয়ে যাব, সেই ক্ষেত্রে রপ্তানির জন্য বিকল্প বাজার খোঁজার যে পরামর্শটা তিনি দিলেন, এই বিষয়ের সাথে আপনি আসলে কতটুকু একমত? এটা কি কোনো সমাধান হতে পারে কিনা? যে আপনি একটু আনমিউট করে নেবেন প্লিজ। এখন সেটার উত্তর কিন্তু ডক্টর রাজ্জাক সাহেব নিজেই দিয়েছেন, যে বলেছেন আমরা গত 30 বছর তো আমরা ডাইভার্সিফিকেশনের চেষ্টা করে আমরা পারিনি, কিন্তু এখন পারতে হবে। তো আমাকে যদি কৌশলগত অবস্থানটা সরকারের কি হওয়া উচিত, সেরকম প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমেরিকার সঙ্গে এখন আমাদের ট্রেডটা বাড়ানোর সুযোগ রয়ে গেছে।
আমরা বহু জিনিস আমরা অপ্রয়োজনীয়ভাবে আমরা নির্দিষ্ট 2-3টা দেশ থেকে নিয়ে আসি। আমরা গাড়ির বাজারে 1-2টা দেশকে ছেড়ে দিয়েছি, আমরা ইলেকট্রনিক্স কমোডিটি আমরা একটা দেশকে ছেড়ে দিয়েছি, কেমিক্যালের বাজারে এক জায়গায় দিয়েছি। অথচ আমরা কিন্তু এগুলো এই সময় আমেরিকার সরকারের সঙ্গে দেন দরবার করে আমরা কিন্তু ওখান থেকে অনেক জিনিসই আমরা কিন্তু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমরা নিয়ে আসতে পারি এবং আমাদেরও ট্রেড ওদের সঙ্গে বাড়াতে পারি। যেমন ধরেন টেসলা, যেগুলো আগামী দিনের যেগুলো গাড়ি হবে সেগুলো গাড়ি আমরা যে সমস্ত দেশ থেকে নিয়ে আসছি পুরনো গাড়ি, এগুলো দরকার কি? আমাদের তো অনেক ক্রয় করার মতো সক্ষমতা একটা আপার ক্লাস রয়ে গেছে, তাদেরকে আমরা ওই বাজারটা আমরা উন্মুক্ত করে দেই না, ওই বাজারে পণ্য আমাদের দেশে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমাদের যদি সেখানে বেনিফিট হয়, আমরা কটন নিয়ে আসি অন্য দেশ থেকে, আমরা তাদের কাছ থেকে দেন দরবার করে। আমার মনে হয় আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য ঘাটতি যেটা রয়ে গেছে, ইমব্যালেন্স রয়ে গেছে আমাদের, সেই জায়গাতে আমাদের আরও ওদের দেশ থেকে আমদানি করার সুযোগ রয়ে গেছে। একদম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়েই করার সুযোগ আছে। আমরা মাথার মধ্যে আনি নাই যে এটাও ওখান থেকে কেনা যায়। এটা আমাদের জন্য একটা অপরচুনিটি নেওয়ার সুযোগ আছে। যেহেতু উনি পলিটিক্স করেছে, সেই পলিটিক্সের সঙ্গে ইকোনমিক্স এবং পলিটিক্সকে এক করে ফেলছে, আমাদেরকেও তার সাথে আমাদের এই পলিটিক্স এবং ইকোনমিক্সকে এক করে তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করে আমরা ভালো থাকার সুযোগ রয়ে গেছে। আমরা তো সবই দেখতে পাচ্ছি যে তার পক্ষে থেকে কি হয় আর বিপক্ষে থেকে কি হয়। তো আমি মনে করি যে আমেরিকার সঙ্গে আমাদের বার্গেনিং এর সুযোগ রয়ে গেছে। আমরা অনেক জিনিস আমেরিকা থেকে আমরা নিয়ে আসতে পারি লো কস্টে। এর মাঝে আমরা কিন্তু জেনেছি যে গতকাল উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে বলা হয়েছে উপদেষ্টা মণ্ডলী তারা নিজেরাই কিন্তু আমেরিকার সাথে তারা বসবেন, তারা কথা বলবেন, যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করবেন এবং সবকিছু মিলিয়ে এর জন্য সর্বোচ্চ একটি ব্যবস্থা নেবেন এবং উইন উইন সিচুয়েশনে। তো এই উইন উইন সিচুয়েশনটা আসলে কি হতে পারে, কি করলে বাংলাদেশের রপ্তানি খাতটা লাভবান হতে পারে? তাদের দেশে আমাদের পোশাক শিল্পের বাহিরেও আরো অনেক পণ্যের বাজার সৃষ্টি করার সুযোগ আছে এবং তাদের দেশ থেকে গাড়ি থেকে শুরু করে তুলা, তারপরে আমরা যে তেল, ডাল, এই জাতীয় ফসল যে আমরা লক্ষ কোটি টাকার যে আমরা আমদানি করি, আমরা সেই সুদূর দেশ থেকে আমরা নিয়ে আসতেছি। আমেরিকা থেকে আমরা আনলে অসুবিধা কোথায়? আমরা সেখান থেকে নিয়ে এসে এটা সুযোগে কাজে লাগিয়ে আমরা আমাদের অর্থনীতিকে বড় করতে পারি। আমেরিকা একটা কথা আছে, আমেরিকা যদি হাসি দেয় পৃথিবীর অন্যান্য দেশে জ্বর এসে যায়। তার মানে ওদের যদি কোনো কৌশল নেয়, সেই কৌশলের বিপরীতে যে আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুর রাজ্জাক, আপনাকেও আজ এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।